শেষ মুহূর্তে মাইকে শুনতে পাচ্ছি যে এই শেষ মুহূর্তে যখন আসলে লাশ কবরে নামানো হয় এবং লাশকে যখন দাফন করানো হয় সে সময় যেই প্রক্রিয়াটি চলে, আমাদের ইসলাম ধর্মের যেই নিয়ম, সেই নিয়ম অনুযায়ী দোয়া পড়া হয়, সেই প্রক্রিয়াটি আসলে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে মাইকে সেটি আসলে আমরা শুনতে পাচ্ছি যে যেই দোয়া কিংবা যে প্রক্রিয়াটি মানা হয় সেটি আসলে মানা হচ্ছে এবং সেই দোয়া করা হচ্ছে। খুব সীমিত সংখ্যক মানুষ ভেতরে প্রবেশ করতে পেরেছেন। একেবারে ঠিক জাতীয় কবির ঠিক পাশে, বাম পাশে কিছু জায়গা ছিল, সেই জায়গাটিতে ওসমান হাদিকে দাফন করা হচ্ছে এবং ওসমান হাদি সারাটি জীবন, মানে তো ওসমান হাদির এই বিপ্লবী জীবনটি 1.5 বছরের জীবন, আমরা সেটি আসলে দেখতে পেয়েছি বিভিন্ন টক শোতে কিংবা বিভিন্ন জায়গায়। তিনি এই পুরো যে জায়গাটিতে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, ঠিক জাতীয় কবির সমাধির ঠিক সামনের যে রাস্তাটি, শাহবাগ পিএসসির যে এই অসংখ্যবার এই ওসমান হাদি হেঁটে গেছেন। তিনি তার অসংখ্যবার তিনি মিছিল নিয়ে, তার বিপ্লবী মিছিল নিয়ে, তার বিপ্লবী কণ্ঠের গর্জনে তিনি বিভিন্ন স্লোগান দিতে দিতে এই রাস্তা দিয়ে তিনি হেঁটে গেছেন এবং তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি ছিলেন, সেটি কিন্তু তার বারবার তার সেই কণ্ঠে আমরা দেখতে পেয়েছি, উচ্চারিত হয়েছে। সেই জায়গাটি এবং একই সাথে তিনি তার যে তিনি তার শহীদি যেই তামান্না তার মধ্যে ছিল, তিনি মৃত্যুকে একেবারেই ভয় পেতেন না। তিনি বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে তিনি বলেছিলেন যে তিনি কোনো হারাম টাকা খেয়ে তার শরীর এতটাই ফুলে যায়নি যে তার জন্য স্পেশাল কোনো কফিনের ব্যবস্থা করতে হবে, একটা সাধারণ কফিনেই হলেই তার চলবে। ঠিক এটাই দেখেছি যে সিঙ্গাপুর থেকে তাকে তার মরদেহ যখন বহন করে নিয়ে আসা হয়, একেবারে সাধারণ একটি কফিনে করে বাংলাদেশের পতাকা মুড়িয়ে সেই কফিনটিকে নিয়ে আসা হয়েছে। মানে শহীদ হওয়ার আগে শরীফ ওসমান হাদির যেই তিনি বারবার যেই বিষয়গুলি তিনি চেয়েছিলেন তার জীবনে, ঠিক মৃত্যুর পরে সেই বিষয়গুলোই যেন ঘটছে। তিনি বলেছিলেন যে তার যে কবর সেটি কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যেও কিন্তু তিনি নিজেকে তার মৃত্যুর পরে তাকে যেন এমন জায়গায় কবর দেওয়া হয় তিনি যেন এই মসজিদের আজানের শব্দ যেন ভেসে আসে। সেই জায়গাটায় একেবারে মসজিদের পাশে লাগোয়া জায়গায় এই শরীফ ওসমান হাদিকে দাফন করা হচ্ছে। দাফনের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা মাইকে শুনতে পাচ্ছি যে সেখানে যিনি হুজুর রয়েছেন তিনি সূরা পড়ছেন। এই দাফনের প্রক্রিয়াটি শেষ হলেই, অর্থাৎ তাকে কবরে শুয়ে তার উপরে একটা প্রক্রিয়া থাকে যেন কবরটি সুরক্ষিত থাকে, তা মাটি যেন চাপ যেন নিচে না পড়ে, তার জন্য উপরে বাঁশ দিয়ে একটি স্তর তৈরি করা হয়, ঠিক বাঁশের উপরে চাটাই দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তারপরে সেখানে মাটি ফেলানো হয়। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পরেই আমাদের ইসলাম ধর্মের এক রীতি অনুযায়ী সেখানে দোয়া হবে। দেওয়ার পরেই হয়তো সবাই সেখান থেকে সরেও আসবেন এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আমি আগেও বলেছিলাম যে এখন পর্যন্ত এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ, র্যাব এবং ডাকসু থেকে কয়েকশো স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ দেওয়া হয়েছে, সোয়াটের বাহিনী রয়েছে। সবাই এখানে খুব মানে কঠোরভাবে এই নিরাপত্তা ব্যবস্থা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই বিষয়টিকে তারা দেখভাল করছেন এবং একই সাথে এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুততার সাথে যেন সম্পন্ন হয় সেই বিষয়টির দিকেও তারা তাগিদ রাখছেন বলে আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টিকে নজর রাখা হচ্ছে। আর ওসমান হাদিকে হয়তো আর খুব বেশিক্ষণ মানে এই প্রক্রিয়াটি শেষ হতে আর খুব বেশিক্ষণ লাগবে না। যেটি আসলে বলছিলাম যে 12 তারিখে যখন জুম্মার নামাজের পরে ওসমান হাদি তার গণসংযোগ চালাচ্ছিলেন, অর্থাৎ তার আগে যেহেতু তফসিল ঘোষণা করা হয়ে গিয়েছিল, যেহেতু একটা নির্বাচনী আচরণবিধির বিষয় রয়েছে, সেখানে খুব একটা গণসংযোগ তিনি
করতেও পারেননি সেই সময়। তিনি তারপরেই একটা জুমার নামাজের পরে আমরা এর আগে দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে গিয়ে এমনকি ফজরের নামাজের পরেও তিনি বের হয়ে গণসংযোগ চালাতেন একা। তাকে আমরা ঢাকা ৮ আসনে তিনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন